বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অ্যাম্বিশন একাডেমিক কোচিং সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন। আজকে তোমাদের সাথে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো, বিশেষ করে এই টপিক্সটা উভয়েরই আছে, তো সেই ক্ষেত্রে আমি এই টপিক্সটা নিয়েছি এজন্য যাতে উভয়ের জন্য সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের টপিক্স নং হচ্ছে 3, অর্থাৎ গ্রামার সিরিয়ালে যে ইয়েটা দেওয়া থাকে, কোশ্চেন নং দেওয়া থাকে, সেটা হচ্ছে কোশ্চেন নং 3। এটা হচ্ছে সাম স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তো এই টপিক্সটা অনেকটাই সহজ, তারপরে আমাদেরকে ছাত্রছাত্রীরা অনেক সময় এটা গুলিয়ে ফেলে। কিছু কিছু ওয়ার্ড আছে বা অনেক সময় এটা তারা বুঝে না, তার কারণ হচ্ছে এখানে অর্থের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আবার অর্থ ছাড়াও আমরা কীভাবে সহজ পদ্ধতিতে এই জিনিসটা করতে পারি সেই জিনিসটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। কিছু রুল আছে এবং কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দেখেই কিন্তু এই জিনিসটা খুব সহজে আয়ত্ত করা যায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকে। তো প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে আসলে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, যে ওয়ার্ডটা দেওয়া আছে, ওয়ার্ড এবং ফ্রেজের যে ভিতরে এটা কী, মূলত আমাদের এইটার ভিতরে যে আলাদা যে জিনিসটা আছে, দুইটার পার্থক্যটা কি, সেটা হচ্ছে প্রথমে দেখো ওয়ার্ড। এই যে ওয়ার্ড হচ্ছে বা ওয়ার্ড বা শব্দ হলো বাক্যের যে ক্ষুদ্রতম একক। আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করতে হলে অনেকগুলো ওয়ার্ড লাগে। এই বাক্যের যে ক্ষুদ্রতম যে একটা একক থাকে, সেই এককটাকে আমরা বলবো কি ওয়ার্ড। তারপরে দেখো ফ্রেজেস। এই ফ্রেজ হলো পরস্পর সম্পর্কযুক্ত, এই ফ্রেজ হলো পরস্পর সম্পর্কযুক্ত শব্দগুচ্ছ। এখানে অনেকগুলো শব্দ থাকবে, দুইয়ের অধিক শব্দ থাকতে পারে, ঠিক আছে, সর্বনিম্ন 2টা শব্দ থাকবে, শব্দগুচ্ছ যা একক পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, অর্থাৎ এদের কাজ হচ্ছে বিশেষ অর্থ প্রকাশ করা। তাহলে এই ফ্রেজেস কাজ হচ্ছে বিশেষ অর্থ প্রকাশ করা, এবং এটা হচ্ছে সর্বনিম্ন, এই ফ্রেজ হতে হলে 2টা শব্দ লাগবে। তো যাই হোক, এবার দেখো আমরা এই যে এই প্রশ্নের ভিতরে প্রথমে দেওয়া থাকে কোশ্চেন নং 3 ভিতরে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস গিভেন বিলো। এখানে একটা বক্স দেওয়া থাকে, এই বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে, আমি প্রশ্নের ধরনটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে দেওয়া থাকে। প্রথমে এখানে 10টা বক্স থাকবে, এই 10টা বক্সের ভিতরে 10টা ওয়ার্ডস অথবা ফ্রেজ থাকবে। এখানে মোট 10টা থাকবে তোমাদের এই যে প্রশ্ন থাকবে, এই 10টা খালি ঘর থাকবে, 10টা খালি ঘরের ভিতরে 10টা জিনিস বসাতে হবে, এই 10টা ওয়ার্ড বা ফ্রেজেস যেগুলো আছে এগুলো বসাতে হবে। সেটা হচ্ছে কখনো কখনো আমরা অর্থ, বিশেষ করে আমরা অর্থের উপরে নির্ভর করে কিন্তু বসিয়ে থাকি। যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা অনেক সময় বুঝে না, কিন্তু আমাদের ক্লাসটা হচ্ছে এরকম ইফেক্টিভ একটা ক্লাস যেটা হচ্ছে উভয়ের যাতে এই জিনিসটা আয়ত্ত করতে পারো এবং বুঝতে পারো, তার তো সবার জন্য এই জিনিসটা। আশা করি শেষ পর্যন্ত আমার ক্লাসের সাথে থাকো, তোমরা আশা করি উপকৃত হবা, আমার বিশ্বাস। আচ্ছা যাই হোক, তো এরকম তোমাদের দেখা, যেমন হোয়াট ইফ, তারপর হচ্ছে উড রেদার, হ্যাভ টু, অ্যাজ ইফ, লেট অ্যালং, হ্যাড বেটার, হোয়াটস ইজ লাইক, দেয়ার, ইট, ওয়াজ বরন, এরকম মোট 10টা থাকে। এখানে মোট আমাদের ওয়ার্ডস এবং ফ্রেজ আছে মূলত তোমাদের 18 বা 19টা থাকে এরকম। তো সবগুলো থাকে না, প্রত্যেকবারেই কিন্তু 10টা দেওয়া থাকে এরকম। আচ্ছা যাই হোক, আমি পরবর্তীতে এটাতে চলে যাচ্ছি। দেখো আমাদের মূল আলোচনায় দেখো এই যে প্রথমে যে দেওয়া থাকে, এখানে আমি লিখে আনলাম, দেখা যাচ্ছে তোমাদেরকে লিখে, সেটা হচ্ছে প্রথমে দেয়ার বা দেয়ার থাকে। এখানে কখনো কোনো বইতে হয়তো আগে দেওয়া থাকে, বা যারা যারা আছো দেখতে পারো অনেক সময় এক এক চারে এক একভাবে হয়তো তোমাদেরকে বুঝিয়ে দিয়ে থাকে এটা দেয়ার। তারপর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, লেট অ্যালং, অ্যাজ সুন অ্যাজ, হোয়াট ইফ, ওয়াজ বরন অথবা বি বরন দেওয়া থাকে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তারপর হচ্ছে এগুলো একই, অর্থাৎ হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু, এটা হচ্ছে প্রেজেন্টে, এবং হ্যাড টু হচ্ছে ফার্স্টে ব্যবহৃত হয়। হোয়াটস ইটস লাইক, তারপর হচ্ছে উড রেদার, হ্যাড বেটার, অ্যাজ ইফ, অ্যাজ দো, আনলেস, নো সুনার হ্যাড, অ্যাজ লং অ্যাজ, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটা দুইটাই কিন্তু সেম, এটাতে পড়ে আসছো এটা। তারপর হচ্ছে লেস্ট, তারপর হচ্ছে উড ইউ মাইন্ড অথবা কখনো কখনো লাইক দেওয়া থাকে। তো এইরকম মোট 18টা, কখনো কখনো 19টাও দেওয়া থাকে। তো মূলত আমাদের এই বেসিক যে 18টা আছে, এই 18টা। তো আমি আজকে তোমাদের সাথে এখানে মোট 10টা নিয়ে আলোচনা করব। প্রথম যে 10টা আছে সেগুলো। আচ্ছা ঠিক আছে, দেখো এবার প্রথমে দেখো দেয়ার। আমরা জানি এটাকে ইন্ট্রোডাক্টরি হিসেবে, দেয়ার কখনো কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। বিশেষ করে এই দেয়ারের পরে যে এটা থাকে, আমাদের মূলত সাবজেক্ট হচ্ছে ভার্বের পরে বসে, এটা মনে রাখবা। এখন দেখো এই যে দেয়ার, এই যে আমরা ওয়ার্ড এবং ফ্রেজ যখন ব্যবহার করব বা এগুলো যখন ইউজ করব, সেক্ষেত্রে দেয়ারটা কীভাবে ব্যবহৃত এবং এটা অর্থ কোন হিসেবে ব্যবহৃত হয়। দেখো প্রথম হচ্ছে কোনো কিছু গঠা বা আছে অর্থে, বাক্যে কোনো কিছু গঠা বা আছে অর্থে আমরা দেয়ারটা ইউজ করব। এখানে আমি দেখো প্রত্যেকটা ইয়েতে তোমাদেরকে এভাবে রুল দিয়ে দিছি। দেখো এই যে এখানে আলাদা একটা স্ট্রাকচার দেওয়া আছে,
আমরা কিভাবে দ্যারটা ইউজ করবো, প্রথমে দ্যারের পরে একটা ভার্ব থাকবে, সে ভার্বটা হতে পারে বি ভার্ব অথবা কখনো কখনো লিভ দেওয়া থাকে। আমরা বলি না দেয়ার লিভ এ কিং, ঠিক আছে, এরকম দেওয়া থাকে, বা ওয়ান্স দেয়ার লিভড এ কিং, একদা এক রাজা বাস করতো, এরকম। তাহলে প্রথমে দেয়ার উপরে একটা ভার্ব থাকবে, যে ভার্বটা হচ্ছে বি ভার্ব থাকতে পারে অথবা কখনো কখনো লিভ, এরকম থাকলে আমরা সেখানে দেয়ার ইউজ করব, বিশেষ করে ওয়ার্ডস এবং ফ্রেজের ক্ষেত্রে। এবং এরপরে একটা নাউন অথবা একটা প্রনাউন দেওয়া থাকবে, এটা নাউন অথবা একটা প্রনাউন। এই যে দেখো এক্সাম্পলটা এখানে, ড্যাশ লিভড এ কিং ইন আ হ্যাপি স্টেট। তো যে বলছে দেয়ার লিভড আ কিং ইন আ হ্যাপি স্টেট, অর্থাৎ একদা, অর্থাৎ দেয়ার মানে হচ্ছে কি, এই লিভড বসবাস করতো, এ কিং একজন রাজা, ইন এ হ্যাপি স্টেট একটি সুখী রাজ্যে একজন রাজা কী করতো, বসবাস করতো। তাহলে এই যে দেখো এই লিভ দেওয়া আছে, লিভ থাকার কারণে আমরা অটোমেটিকলি এখানে দেয়ার ইউজ করব। কি ইউজ করব? দেয়ার। তারপরে দেখো এই যে পরের যে খালি ঘরটা আছে এখানে কিন্তু ইজ, এটা বি ভার্ব থেকে আসছে। আমরা জানি বি ভার্বের রূপ হচ্ছে তিনটা, অ্যামিজার, ওয়াজয়ার এবং হচ্ছে বিন। এই যে দেখো এই ইজটা দেওয়া আছে, এই ইজ থাকার কারণে আমরা প্রথমে এখানে দেয়ার ইউজ করব। কারণ হচ্ছে আমরা জানি দেয়ারের পরে বাক্য, এই যে বার্বটা, অর্থাৎ এই বার্বটা সেটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, অর্থাৎ কখন কোনটা হয় এটা আমরা জানি না। মনে রাখবা দেয়ার কখনো যেরকম বলছি কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট বসে ভার্বের পরে। এই যে বিগ, এই বিগের কারণে কিন্তু এখানে ইজ হচ্ছে, তাহলে দেয়ার ইজ, এখানে হবে দেয়ার ইজ আ বিগ রিভার ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি বড় নদী আছে। তাহলে এই বিগের কারণেই কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, ইজ। তাহলে মনে রাখতে হবে আমাদেরকে, যদি কোনো বাক্যের খালি গড়ের পরে অর্থাৎ যে ভার্বটা দেওয়া থাকবে সেটা যদি বি ভার্ব থাকে অথবা লিভ দেওয়া থাকে, সেখানে আমরা দেয়ারটা ইউজ করব। এই যে দেখো লিভ অথবা দেয়ারের পরে একটা নাউন অথবা প্রনাউন, এই যে দেখো একটা নাউন, ঠিক আছে, এই একটা নাউন অথবা প্রনাউন বসছে না, দেখো। আচ্ছা এবার দেখো পরবর্তী যে এটা, সেটা হচ্ছে হোয়াট ইফ। এই হোয়াট ইফটা কীভাবে ব্যবহৃত হবে, এটা প্রথম হচ্ছে আমরা এগুলোর অর্থ জানতে হবে আমাদেরকে। তো তোমরা ছাত্রছাত্রীরা যারা আছো এটা বিশেষ করে অর্থটা একটু প্রাধান্য দেবা, কারণ অর্থ জানলেই অনেক কিছু সুবিধা হয়, করতে সহজ হয়। বলছে হোয়াট ইফ, যদি এমনটি হয় তাহলে কি হবে, যদি এমনটি হয় অর্থাৎ কোনো কিছু ঘটা, যদি এমনটি হয় তাহলে কি হবে, এরকম ভেবে যদি প্রশ্ন করতে ব্যবহৃত হয়। তাই আমি বলছি দেখো হোয়াট ইফ, এই যে হোয়াট ইফ হচ্ছে এই ওয়ার্ডস এবং ফ্রেজের ভিতরে আমরা যে বাক্যটা অর্থাৎ যে খালি ঘরটা দেওয়া থাকবে সেখানে আমরা যে হোয়াট ইফটা ইউজ করব, কীভাবে ইউজ করব, অর্থাৎ এখানে এমন কিছু আছে বলছে যদি এমনটি হয় তাহলে কি হবে, এইরকম ভেবে প্রশ্ন করতে ব্যবহৃত হয়। হোয়াট ইফের পরে দেখো এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, হোয়াট ইফের পরে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, অর্থাৎ হাঁবোধক বাক্য, এখানে কিন্তু না বোধক বাক্য থাকবে না, মনে রাখবা। হোয়াট ইফের পরে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এরপরে এটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই যে দেখো আমরা অনেক সময় করি কি, এই যে হোয়াট ইফের পরে আমরা কি লিখবো, যেহেতু আমরা অনেক সময় হোয়াটের পরে আমরা বিশেষ করে যখন আমরা ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করি তখন অক্সিলারি আসে, কিন্তু এখানে তো অক্সিলারি নাই, তাহলে আমাদের এখানে কিভাবে হবে, হোয়াটের সাথে এরপরে তো সরাসরি অক্সিলারি নাই। তো মনে রাখবা হোয়াট ইফের পরে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে এবং এরপরে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এখানে বাক্যে অবশ্যই কী বসবে, খালি করে হোয়াট ইফ বসবে। দেখো এখানে ড্যাশ দ্য রুমার ইজ ট্রু, এই যে গুজবটা আছে, ঠিক আছে, এই গুজবটা যদি সত্য হয় তাহলে কি হবে, অর্থাৎ আমরা অনেক সময় কারোর সাথে যখন কারোর সাথে কখনো কোনো কিছুই নিয়ে বলি বা কেউ আমাদেরকে একটা জিনিস বলে যে আমরা এটাকে গল্প বা গুজব বলে থাকি, কিন্তু আমরা অনেকে এটাকে সত্য বলে প্রমাণ করি না বা বিশ্বাস করতে চাই না। কিন্তু বলছে এটা যদি সত্য হয়, আবার কেউ আমাদের সাথে আর্গুমেন্ট দেখায় যে না আমার যদি এই জিনিসটা সত্য হয় তখন কি হবে, তখন দেখে এই জন্য বলছে ড্যাশ দ্য রুমার ইজ ট্রু, অর্থাৎ গুজবটা যদি সত্য হয় তাহলে কি হবে। এই জন্য যেহেতু দেখো এখানে কিন্তু নেগেটিভ কিন্তু কোনো ওয়ার্ড নাই, নট নাই, তারপর হচ্ছে নান নাই, এরকম কোনো কিছুই নাই। এই জন্য এখানে আমরা যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা এখানে অবশ্যই কী বসাবো, হোয়াট ইফ। আশা করি বুঝতে পারছো। তারপর এটা দেখো ড্যাশ দ্য ট্রেন স্লেট, এই যে ট্রেন, এই ট্রেনটা আমরা বলছি কোনো নাউনের শেষে যদি অ্যাপোস্ট্রফি কমা এস থাকে, তার আগে অবশ্যই যেহেতু এটা আর্টিকেলে করেছিলাম, নাউনের আগে যদি নাউনের পরে যদি অ্যাপোস্ট্রফি কমা এস থাকে তাহলে সেখানে অবশ্যই দিয়ে বসবে। এবার দেখো দ্য ট্রেন স্লেট, যদি ট্রেনটা কী করে, দেরি করে তাহলে কি হবে, মানে যদি এমনটি হয় যে ট্রেনটা যদি দেরি করে তাহলে কি হবে, এই যে এই জিনিসটা এরকম ভেবে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে দেখো এখানে কিন্তু নেগেটিভযুক্ত কোনো ওয়ার্ড নাই, তাহলে আমরা বুঝতে পারছি যেটা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, এরপরেই কিন্তু অটোমেটিকলি কিন্তু সেন্টেন্সে ওভাবে তৈরি করা থাকবে, ওরা দিয়ে দিবে প্রশ্নের ভিতরে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে অবশ্যই আমরা কি লিখবো, হোয়াট ইফ।
তারপরটা দেখো, ড্যাশ হি ফরগেটস টু ব্রিং দ্য টিকিট, অর্থাৎ এই বলছে আমরা এই যে দেখো হোয়াট ইফ, যদি এমনটি হয়, আমরা জানি এই ইফের অর্থ কিন্তু যদি হয়, এটা দিয়েও যদি তুমি চিন্তা করো, যদি সে কি হয় টিকিটটি আনতে ভুলে যায়, এই যে ব্রিং মানে আনা, হি ফরগেটস সে ভুলে যায় টু ব্রিং দ্য টিকিট, যদি সে টিকিটটি আনতে, ধরো আমরা এক জায়গায় যাবো, এরকম আমরা বলছি হয়তো আমি একজনকে, আমার ফ্রেন্ড একজন, আমরা একটা ট্যুরে যাবো, সেই ট্যুরে যাওয়ার জন্য কী করলাম, একটা ফ্রেন্ডকে বললাম যে ঠিক আছে তুমি বাসের টিকিট অথবা ট্রেনের টিকিট নিয়ে আসো, হঠাৎ করে সে ট্রেনে বা দেখা গেছে একদিন আগে বা 2 দিন আগে আমরা টিকিটটা কাটলাম, কিন্তু কাটার পরে সে আমরা স্টেশনে আসলাম কিন্তু সে টিকিটটা আনলো না, ভুলে গিয়েছিল, তখন কি হবে এইরকম। তাহলে দেখো বলছে হি ফরগেটস টু ব্রিং দ্য টিকিট, যদি সে টিকিটটি আনতে ভুলে যায় তাহলে কি হবে, এইরকম একটা প্রশ্ন। তাহলে দেখো এখানেও কিন্তু নেগেটিভ যুক্ত কোনো ওয়ার্ড নাই, না থাকার কারণে আমরা বুঝতে পারছি অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স এবং এরপরে একটা কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমরা এখানে অবশ্যই কি বসাবো, হোয়াট ইফ। আশা করি এই রুলটা তোমরা বুঝতে পারছো। আর আমাদের অবশ্যই এটা যখন করা হবে তখন তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাবা যদি কোনো কিছু বুঝতে না হয়। আমরা প্রত্যেকটা টপিকস কিন্তু আমরা এই জিনিসগুলো তোমাদের কমেন্টসগুলো দেখবো, দেখার পরে তোমাদের যে যে সমস্যা আছে সেগুলো আমাদেরকে জানাবা, আমরা অবশ্যই তোমাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দ্যাট গেল, তারপর হচ্ছে হোয়াট ইফ গেল, তারপর হচ্ছে 3 নম্বরটা যেটা, সেটা হচ্ছে দেখো হোয়াট ডাজ লুক লাইক। এই যে হোয়াট ডাজ লুক লাইক, এটা আমরা কিভাবে কি এটার অর্থটা কি, দেখো অদ্ভুত জিনিস দেখতে কেমন, অদ্ভুত জিনিস, যেমন অদ্ভুত জিনিস কী হতে পারে, যেমন আমরা ধরো অনেকে যাদের কাছে দেখো না, ময়ূর হতে পারে, কুমির হতে পারে, দৈত্য হতে পারে, ঠিক আছে এরকম। তাহলে অদ্ভুত জিনিস দেখতে কেমন, বা যেসব বস্তু অপরিবর্তনীয়, যেটার কোনো পরিবর্তন নাই, সেটা আসলে দেখতে, এটা আমরা একটা প্রশ্ন করে থাকি যে আসলে এটা দেখতে কেমন, না এমন অনুভূতি প্রকাশে, অর্থাৎ এটা একটা অনুভূতি প্রকাশ পায় যে আসলে এই জিনিসটা দেখতে কেমন, ঠিক আছে। তাহলে এমন অদ্ভুত জিনিস দেখতে কেমন, সেসব বস্তু যেসব বস্তু অপরিবর্তনীয়, এমন অনুভূতি প্রকাশে ব্যবহৃত হয় হোয়াট ডাজ লুক লাইক। এটা হচ্ছে সবচেয়ে সহজ, মনে রাখবা একটা সেন্টেন্সের ভিতরে যখন 2টা খালিঘর থাকবে অটোমেটিকলি কখনো হোয়াট লুক লাইক দেওয়া থাকে, কখনো হোয়াট ডাজ লুক লাইক দেওয়া থাকে, কখনো ডাজ দেওয়া থাকে প্রশ্নের ভিতরে, এভাবে থাকে। তো সেক্ষেত্রে 2টা খালিঘর যখন দেওয়া থাকে তখন আমরা চোখ বন্ধ করে অবশ্যই সেখানে কি ব্যবহার করব, হোয়াট ডাজ লুক লাইক। এই যে দেখো, যদি আমি এখানে এই যে বলছে এ ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, এই কুমিরটি দেখতে কেমন, তাহলে এই যে কুমিরটা একটা অদ্ভুত জিনিস, বা দেখা গেছে এটার কিন্তু রূপ বা এটা অপরিবর্তন, এইসব বস্তু বা এই প্রাণীটার কি এটা কখনো চেঞ্জ হয় না, এটা সবসময় একই রকম থাকে, এটা দেখতে একই রকম দেখা যায়। তাহলে দেখো হোয়াট ডাজ লুক লাইক, আর এটা সংক্ষেপে নিয়ম তো বলে দিলাম, শর্ট টেকনিক, সেটা হচ্ছে 2টা খালিঘর যখন দেখব তখন আমরা অটোমেটিকলি সেখানে হোয়াট ডাজ লুক লাইক ইউজ করব। তারপর দেখো জায়ান্ট, জায়ান্ট মানে হচ্ছে দৈত্য, তাহলে দৈত্যটা দেখতে কেমন, এটা প্রশ্ন এমন একটা অনুভূতি প্রকাশ পায় যে আসলে দৈত্যটা দেখতে কেমন। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু অলরেডি 2টা খালিঘর দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক। এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, এটা সকল ছাত্রছাত্রী যখন যারা পড়বা, যারা নতুন, যারা এখনও দেখো না, তারপরে এটা তোমাদের সবার জন্য এটা ইজি একটা কোশ্চেন। তারপরে দেখো নেক্সট লেট অ্যালং, এই যে দেখো লেট অ্যালং, এটা আমরা যখন ইয়েতে পড়ছিলাম তোমাদের এই যে যারা পড়াইছিলাম এসএসসি লেভেলে যারা আছো তাদেরকে লেট অ্যালং তোমরা ব্যবহার অনেকেই জানো, যারা গ্রামারটা ভালো করে আয়ত্ত করছো। আচ্ছা যাই হোক, তারপরে আমি এখন বলতেছি, দেখো এই লেট অ্যালং, লেট অ্যালং শব্দটা হচ্ছে তো দূরের কথা, তো দূরের কথা বা প্রশ্নই আসে না, কোনো কিছু প্রশ্নই আসে না। আমরা কাউকে যখন কোনো কিছু বলি দূর, এটা কোনো প্রশ্নেই আসে না, এরকম আমরা বলে থাকি। তো দেখো অর্থাৎ 2টি বাক্যের অথবা বস্তুর অবস্থার মধ্যে তুলনা করা হয়, ঠিক আছে। আমরা একজনকে একজনে বলি না যে সে এ ভালো, আমরা অনেক সময় বলি দূর এই প্রশ্নে আসে না, এর সাথে কি এর তুলনা হয় নাকি, বা এরকম আমরা বলে থাকি। বড় জিনিসের সাথে ছোট জিনিসের তুলনা হতে পারে, ঠিক আছে, খারাপের সাথে ভালোর তুলনা হতে পারে, এরকম। তাহলে সেক্ষেত্রে আমরা লেট অ্যালংটা ব্যবহার করবো। তাহলে বলছি কি 2টি বাক্যের বস্তুর অবস্থার মধ্যে তুলনা করা হয়, তুলনামূলক বড় বস্তু প্লাস, এখানে কিন্তু একটা ক্লু দেওয়া থাকে। দেখো আমি আগে বলেছি তোমাদের অনেক সময় কিন্তু অর্থের উপরে কিন্তু নির্ভর করে, কারণ সবার দ্বারা কিন্তু অর্থ বা এই যে ভোকাবুলারি কিন্তু মনে রাখা সম্ভব না, অনেকগুলো ভোকাবুলারি। তো সেক্ষেত্রে আমরা কিছু ক্লু ইউজ করব, ঠিক আছে, একটা টেকনিক জানবো, সেই টেকনিকের মাধ্যমে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। দেখো ইয়ে থাকে তুলনামূলক বড় বস্তু প্লাস, এখানে মাঝখানে একটা কমা থাকে, মাঝখানে এটা কী থাকবে, কমা থাকবে, তারপর হচ্ছে বলছে লেট অ্যালং, তারপর হচ্ছে কি ছোট বস্তু। এটা কিন্তু স্ট্রাকচার, অর্থাৎ এই লেট অ্যালংয়ের স্ট্রাকচার, লেট অ্যালংটা কীভাবে ব্যবহৃত হবে বাক্যে।
তুলনামূলক কখনো বড় বস্তুর সাথে ছোট বস্তুর তুলনা, কারণ দুইটা যদি সেম হয় তাহলে সমবস্তুর তুলনা হয়, তাহলে বড় বস্তুর সাথে ছোট বস্তু, আবার ছোট বস্তুর সাথে বড় বস্তু। কিন্তু এরপরে এই যে বড় বস্তুর প্রথমে যেটি সেন্টেন্সটা দেওয়া থাকবে, এরপর একটা কমা থাকবে এবং মাঝখানে যে খালি ঘর থাকবে এটাকে আমরা অবশ্যই কী বসাবো, লেট অ্যালং বসাবো। এখন দেখো হি ক্যান নট ওয়াক এ মাইল, এই যে দেখো হি ক্যান নট ওয়াক এ মাইল, এরপরে একটা কি আছে, কমা আছে। তাহলে হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না, ড্যাশ 5 মাইলস, 5 মাইল তো দূরের কথা। তাহলে যে 1 মাইল হাঁটতে পারে না তার দ্বারা কি 5 মাইল হাঁটা সম্ভব? কখনোই সম্ভব না। তো সেক্ষেত্রে দেখো বলছে কি হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না, যেহেতু তার দ্বারা কোনো কিছু অসম্ভব, মানে প্রশ্নেই আসে না তার 5 মাইল, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, কি বলছি, লেট অ্যালংটা ইউজ করবো। তাহলে দেখো এখানে হবে কি, অবশ্যই লেট অ্যালং। আমরা বলছি এই রকম ক্ষেত্রে অবশ্যই একটা কি বসবে, কমা বসবে, এবং কমার পরে আমরা অবশ্যই লেট অ্যালং ইউজ করব, এবং এটা সবসময় বাক্যের মাঝখানে থাকবে। খালি ঘরটা কোথায় থাকবে, বাক্যের মাঝখানে। তারপরে দেখো হি ক্যান নট এক্সপেক্ট বি গ্রেড, সে বি গ্রেডে আশা করতে পারে না, প্রত্যাশা করতে পারে না, ড্যাশ এ প্লাস, এ প্লাস তো কি প্রশ্নেই আসে না, বা এ প্লাস তো দূরের কথা। যে বি গ্রেড যায় আশা করতে পারে না তার দ্বারা এ প্লাস কি সম্ভব? সম্ভব না। তো সেজন্য কী বলা হয়েছে, হি ক্যান নট এক্সপেক্ট বি গ্রেড লেট অ্যালং, তো যেহেতু প্রশ্নেই আসে না বা এ প্লাস তো দূরের কথা, এক্ষেত্রে আমরা অবশ্যই কী বলবো, কী ইউজ করবো, লেট অ্যালং ইউজ করব। দেখো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এটা কিন্তু পরীক্ষায় বেশিরভাগ দেওয়া থাকে, এটা একটু, কারণ সহজগুলো বেশিরভাগ কিন্তু কঠিনটা একটু দেওয়া থাকে, যেহেতু তোমরা এসএসসি লেভেলের স্টুডেন্ট। আর এই ওয়ার্ড এবং ফ্রেজেস এগুলো দেখবা একদম ইজি। আশা করি এটা ক্লাসটা করার পরে তোমাদের কাছে অনেকটা সহজ মনে হবে। আচ্ছা, তারপরে রুলটা দেখো, ওয়াজ বর্ন অথবা বি বর্ন। এটা আমরা জানি বর্ন মানে জন্মগ্রহণ করা, ঠিক আছে। এটা হচ্ছে কোথায় জন্মগ্রহণ, কখন জন্মগ্রহণ করা হয়, যেহেতু ওয়াজ বর্ন হচ্ছে আমরা ফার্স্টে যখন আগে জন্মগ্রহণ করা হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। তাহলে ওয়াজ বর্ন অথবা বি বর্ণের পরে মনে রাখবা কখনো কখনো প্লেস, জায়গার নাম, সে অমুক জায়গায় জন্মগ্রহণ করতে পারে, তাই না। আমি বলি না সে বাংলাদেশে অথবা ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, এরকম। তারপর হচ্ছে ইয়ার, কখনো কখনো আমরা বলি না যে আমিও তো অমুক সালে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে, 2000 সালে, 1990 সালে, এরকম। তারপর হচ্ছে টাইম, ওই সময়টা দেখো কোন সময়ে, তাই না, এরকম। তাহলে প্লেস থাকবে, ইয়ার থাকবে, এবং টাইম যদি থাকে খালি ঘরের পরে থাকবে প্লেস, তারপর হচ্ছে ইয়ার অথবা টাইম যদি দেওয়া থাকে সেখানে অবশ্যই আমরা কি বসাবো, ওয়াজ বর্ন অথবা বি বর্ন বসাবো। এবার আমরা ফার্স্টে যখন আমরা বুঝতে পারবো যেটাকে এখন নাকি অনেক আগে, সেক্ষেত্রে আমরা কি করব, যদি অতীতে হয় তাহলে অবশ্যই আমরা কি বলবো, ওয়াজ বর্ন বসাবো। বলছে হি ড্যাশ ইন বাংলাদেশ, তাহলে সে বাংলাদেশে কি করলো, বাস করলো। তাহলে হি কি হবে, ওয়াজ বর্ন ইন কি বাংলাদেশ, যেহেতু জন্মগ্রহণ অলরেডি করেই ফেলছে, তাই না। তাহলে সে কোথায় জন্মগ্রহণ করলো, বাংলাদেশে। তারপরে দেখো হি ড্যাশ ইন 1971, তাহলে 1971 তাহলে কত হচ্ছে, 1971 সালে। তাহলে 1971 সালে, যেহেতু দেখো এখানে একটা সাল দেওয়া আছে, কত কী দেওয়া আছে দেখো, আমরা বলছি প্লেস, ইয়ার অথবা টাইম, তিনটার যে কোনো একটা থাকবে। তাহলে এখানে সালটা, ইয়ারটা দেওয়া আছে। তাহলে যেহেতু 1971 সালটা এটা অলরেডি আগে চলে গিয়েছে, তাই এখানে হবে কি, হি ওয়াজ বর্ন ইন 1971। আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে দেখো এই জিনিসটা অনেক স্টুডেন্টে কিন্তু এটাতে প্রবলেম হয়, এখানেতে আসলে সে কি ইউজ করবে। হ্যাভ টু আছে, হ্যাজ টু আছে, তারপর হচ্ছে হ্যাড টু, কোথায় আমরা কোনটা ইউজ করব। দেখো আমরা বলছি, আমি এই যে দেখো এখানে একটা ক্লু আছে, সেটা হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু, এটা হচ্ছে প্রেজেন্টে ব্যবহৃত হয়, এবং হ্যাড টু হচ্ছে কোথায় ব্যবহৃত হয়, ফার্স্টে। আর এরপরে ভার্বের কখনো পরিবর্তন হয় না, আমরা জানি যে টু হচ্ছে একটা ইনফিনিটিভ, আর এটা হচ্ছে হ্যাভ টু, আমরা হচ্ছে মডাল অক্সিলারি আমরা যেটাকে বলি মডাল, ঠিক আছে, হ্যাভ টু, এম টু, ইজ টু, এরকম আছে। তো এখানে যেহেতু ওয়ার্ডস এবং ফ্রেজের ভিতরে মাত্র হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এই তিনটা আছে। দেখো বাধ্যবাধকতা বোঝাতে, বাধ্যবাধকতাকে আমরা অবশ্যই মাস্ট ইউজ করি। আমরা বলি না পিতামাতাকে অবশ্যই তোমার কী করা উচিত, মান্য করা উচিত, ঠিক আছে, ইউ মাস্ট অফ ইউর প্যারেন্টস, এরকম। তাহলে দেখো বাধ্যবাধকতা বোঝাতে আমরা এই হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করব। স্ট্রাকচারটা দেখো, প্রথমে একটা সাবজেক্ট দেওয়া থাকবে, সাবজেক্টের পরে হ্যাভ টু অথবা হ্যাজ টু, তারপর হচ্ছে ভার্বের, আমরা বলছি ভার্বের কখনো কি হবে না, পরিবর্তন হবে না। এরপরে এটা হচ্ছে কোন টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট টেন্স,
প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে আমরা সেখানে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করবো এবং এরপরে যে ভার্বটা দেওয়া থাকে সেই ভার্বটা মনে রাখবা খালি ঘরের আগেই কিন্তু হ্যাভ টু হ্যাজ টু বসাতে হবে, কিন্তু খালি ঘরের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে আমরা বুঝতে হবে যে এখানে হ্যাভ টু হ্যাজ টু অথবা হ্যাড টু তিনটার যে কোনো একটা হবে। এবার বাক্যটা যদি প্রেজেন্টে হয় হ্যাভ টু হ্যাজ টু, যদি ফার্স্ট হয় তাহলে আমরা কি বসাবো হ্যাড টু। এই যে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস V1, বাট এই যে ভার্বের কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু বাক্যটা হচ্ছে কি ফার্স্ট টেন্সে হ্যাড টু ইউজ হয়েছে। দেখো আই ড্যাশ ডু ইট, এই যে দেখো এই যে ডুটা ডু ইট আমি করা, তাহলে আই ড্যাশ ডু ইট, তাহলে আইয়ের সাথে আমরা জানি এটা যেহেতু প্রেজেন্ট, এটা আমরা অবশ্যই কিছু কাজ আছে এটা এখন করে থাকি, ঠিক আছে। তাহলে দেখো আই ড্যাশ ডু ইট, তাহলে আই কি হবে হ্যাভ টু, অবশ্যই আই হ্যাভ টু ডু ইট, আমাকে অবশ্যই এটা কি করতে হবে, তাই না, অর্থাৎ বাধ্যবাধকতা, এটা আমার করা উচিত এরকম। তারপরে দেখো হি ড্যাশ ফার্স্ট ইন দ্য এক্সামিনেশনস টু গেট এ জব, তাহলে দেখো হি ড্যাশ ফার্স্ট ইন দ্য এক্সামিনেশনস টু গেট এ জব, তাহলে তাকে অবশ্যই পাস করতে হবে, কেন পাস করতে হবে, জব পাওয়ার জন্য। তাহলে হ্যাজ টু, এই যে বাধ্যবাধকতা, তাহলে তাকে যদি জব পেতে হয় তাহলে অবশ্যই তাকে কী করতে হবে, পাস করতে হবে। তাহলে আমরা জানি যে সার্টিফিকেট ছাড়া তো অবশ্যই কোনো জব দেওয়া হয় না, বিশেষ করে ভালো জবগুলো, তো সেক্ষেত্রে পরীক্ষায় পাস করতে হবে। এখানে বলছে জব পেতে হলে তাকে অবশ্যই পরীক্ষায় কী করতে হবে, পাস করতে হবে। তাকে এখানে পড়াটা অবশ্যই তার জন্য কি বাধ্যতামূলক, তাহলে হি হ্যাজ টু ফার্স্ট, তাহলে পাস করাটা অবশ্যই তার জন্য কি বাধ্যতামূলক। এই যে দেখো হ্যাজ টুর পরে ভার্বের কোনো কি হয় নাই, চেঞ্জ হয় নাই। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডু ডাজ এবং ডিড। এরপরে অনেকে কিন্তু এই যে দেখো আমি একটা নিয়ম দিয়ে দিচ্ছি, ডু ডাজের পরে সবসময় হ্যাভ টু হবে এবং ভার্বের চেঞ্জ হবে না। আমরা অনেক সময় ডাজের পরে এই যে কোনো হি থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসায় থাকি না, আমাদের মূল ভার্ব হচ্ছে হ্যাভ, এই জন্য ডু ডাজ অথবা ডিড যাই থাকুক না কেন এখানে আমাদেরকে অবশ্যই কী ব্যবহার করতে হবে, হ্যাভ টু ব্যবহার করতে হবে। দেখো হ্যাভ টুর পরে ভার্বে কিন্তু চেঞ্জ হয় না, স্ট্রাগল, তাহলে ডাজ হি হ্যাভ টু স্ট্রাগল ফর হিজ সার্ভাইভাল, অর্থাৎ তাকে টিকে থাকার জন্য তাকে অবশ্যই কি করতে হবে, স্ট্রাগল মানে কি করতে হবে, সংগ্রাম করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এরকম প্রশ্নবোধক বাক্য কিন্তু ডু ডাজ অথবা ডিড যাই থাকবে না আমরা হ্যাজ টু বসাতে পারবো না, অবশ্যই হ্যাড টু বসাতে পারবো না, বসাতে হবে কি আমাদেরকে হ্যাভ টু, কারণ এরপরে ভার্বের কোনো কি হয় না, চেঞ্জ হয় না, এই জন্য হ্যাভ থাকবে আর টু, আবার হ্যাভ টুর পরে ভার্বের কি হয় না, পরিবর্তন হবে আর V1 হয়। আচ্ছা তারপরে নেক্সট রুল দেখো, তারপরে দেখো হোয়াটস ইটস লাইক, এই যে দেখো হোয়াটস ইটস লাইক, এটা হচ্ছে কি কোনো কিছু করার অনুভূতি কেমন হয়, কোনো কিছু করার, আমি যে কোনো একটা কাজ করব সেটা করার অনুভূতিটা কেমন হয়, তাই অর্থে আমরা এই হোয়াটস ইটস লাইক ব্যবহার করব। আর এটা নিয়ম হচ্ছে হোয়াটস ইটস লাইকের পরে একটা ভার্বের শেষে যে ভার্ব থাকবে সেই ভার্বের শেষে অটোমেটিকলি এখানে সেন্টেন্সে দেওয়া থাকবে আইএনজি এবং এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কি থাকবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো ড্যাশ সুইমিং ইন দ্য সি, তাহলে এই যে সমুদ্রের মধ্যে সাঁতার কাটাটা, এই যে সাঁতার কাটার একটা অনুভূতি কেমন, ঠিক আছে, এই জন্য তাহলে সমুদ্রে আমরা স্বাভাবিক পুকুরে গোসল করি বা নদীতে নর্মালি করি, কিন্তু সমুদ্রে এই যে যখন সাঁতার কাটি সাঁতার কাটার অনুভূতিটা কেমন, এই জন্য দেখো এই যে খালি করার পর যে ভার্বটা আছে সুইমের সাথে ভার্ব শেষে কি হচ্ছে আইএনজি, এই জন্য অবশ্যই কী হবে হোয়াটস ইট কী হবে লাইক, হোয়াটস ইজ লাইক সুইমিং ইন দ্য সি, অর্থাৎ সমুদ্রে সাঁতার কাটার অনুভূতিটা কেমন, ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি, এটা আমার কাছে একটা সাহসের মতো মনে হয়, তাই না, বীরের মতো, তাই না, সাহস এটা বিশেষ করে। তাহলে বুঝতে পারছো খালি ঘরের পরে যে ওয়াটা দেওয়া থাকবে এটা ভার্বের শেষে যদি আইএনজি থাকে এবং এরপরে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে আমরা অবশ্যই সেখানে কী ব্যবহার করবো, হোয়াটস ইটস লাইক। তারপরে দেখো উড রেদার, এই যে দেখো উড রেদার, এটা আমরা করি, সেটা হচ্ছে বরং ভালো অর্থে, বরং কী অর্থে, ভালো অর্থে। তাহলে দেখো এই যে বরং ভালো অর্থে আমরা অনেক সময় বলি দুটি কাজের মধ্যে কোনটি ভালো, এই যে দেখো দুটি কাজের মধ্যে একটির চেয়ে বরং অন্যটি ভালো অর্থে আমরা এই জিনিসটা ব্যবহার করি। সাবজেক্ট প্রথমে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস V1 প্লাস দেন প্লাস V1। মনে রাখবা উড রেদার যদি কোনো বাক্যে থাকে সেখানে যে বাক্যটা উড রেদার ব্যবহৃত হবে সে বাক্যে অবশ্যই দেন থাকবে এবং দেনের ঠিক আগে একটা ভার্ব থাকবে, কি থাকবে, ভার্ব থাকবে। তাহলে দেখো এই ভার্বের কী হবে না, পরিবর্তন, কারণ উড রেদার পরে ভার্বের কখনো পরিবর্তন হয় না। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আই ড্যাশ ডাই দেন বেক, এই যে দেখো এই যে এখানে একটা দেন আছে, আমরা এখানে অনেক সময় নো সুনার হ্যাড দিয়েও কিন্তু দেন দেওয়া থাকে, ঠিক আছে এইরকম। তাহলে মনে রাখবা এই যে দেন দেওয়া আছে এই দেনের আগে ঠিক একটা ভার্ব আছে, ভার্বের কী হচ্ছে এই যে ডাইটা হচ্ছে কি V1, তাহলে আমরা অবশ্যই এখানে কি ব্যবহার করব, উড রেদার, ঠিক আছে। দেখো আই উড রেদার ডাই দেন বেগ, আমি মরবো তবে কি করব না, ভিক্ষা করব না। তাহলে এই যে দুইটা, একটা হচ্ছে মরা আর একটা হচ্ছে ভিক্ষা করা, দুইটা হচ্ছে কোনটা ভালো, মরাটা ভালো, ঠিক আছে, ভিক্ষার চেয়ে কী করা, মরা ভালো।
তারপর দেখো টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন, অর্থাৎ এই মিথ্যা বলাটা হচ্ছে একটা মহৎ পাপ। উই ড্যান্স ডাই দ্যান টেল এ লাই, অর্থাৎ মরে যাওয়ার মিথ্যা বলার চেয়ে কী করা উচিত, মরে যাওয়া উচিত। তাহলে দেখো এই দ্যানের আগে কিন্তু একটা ডাই আছে, ডাইটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ B1 এ দেওয়া আছে। তাহলে আমাদেরকে অবশ্যই এখানে কি ব্যবহার করবো আমরা, এখানে উড রেদার, উড রেদার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে কোনো বাক্যে যদি দেন থাকে ইমিডিয়েট আগে যদি কোনো B1 থাকে ভার্বের, তাহলে সেখানে আমরা অবশ্যই কী ব্যবহার করবো, উড রেদার। তারপর রুলটা দেখো। আচ্ছা, হ্যাড ব্যাটার। হ্যাড ব্যাটার হচ্ছে উচিত, যেটাকে আমরা সুরের সমার্থক শব্দ বলে মনে করে থাকি। কোনো কিছু করা বা ভালো এবং বড় করা উচিত, কোনো কিছু করা ভালো বা করা উচিত অর্থে অবশ্যই এটা ব্যবহার করা অর্থে সেটা ভালো এবং অবশ্যই সেটা করা উচিত ক্ষেত্রে আমরা হ্যাড ব্যাটার ব্যবহার করব, যেটাকে শুড বলে আমরা উচিত। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড ব্যাটার, এরপর হচ্ছে B1, এরপরে কি থাকবে বাক্যে B1। দেখো ইউ হ্যাভ ফেইলড ইন দ্য টেস্ট এক্সাম, তুমি টেস্ট এক্সামে ফেল করেছো। ইউ ড্যাশ স্টাডি এ লট, তাহলে এখন অবশ্যই তোমাকে কী করতে হবে, বেশি করে পড়তে হবে। তাহলে পড়া উচিত, তোমাকে অবশ্যই এখন বেশি করে তোমার পড়া কি উচিত। তাহলে উচিত অর্থে যে স্টাডি, স্টাডিটা হচ্ছে ভার্ব, এই স্টাডি হচ্ছে B1 এ দেওয়া আছে। কোথায় আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্বে দেওয়া আছে। তাহলে আমরা এখানে কী ব্যবহার করব, হ্যাড ব্যাটার। হ্যাড কী ব্যবহার করব, হ্যাড ব্যাটার। তাহলে দেখো এই যে কোনো কিছু করা, এই যে কেন করাটা হচ্ছে, যেহেতু বলছে তুমি পরীক্ষায় টেস্ট পরীক্ষায় ফেল করেছো, এই ফেল করার কারণে এখন তোমার অবশ্যই বেশি করে পড়া উচিত। তাহলে উচিত এবং ভালো অর্থে আমরা অবশ্যই হ্যাড ব্যাটার ব্যবহার করব। তারপরে এক্সাম্পলটা দেখো, আই ড্যাশ মিট ইউ, তাহলে আমি তোমার সাথে কি সাক্ষাৎ করা উচিত, মানে আমার তোমার সাথে সাক্ষাৎ করা কি উচিত। তাহলে উচিত ইংরেজি অবশ্যই আমরা কি ব্যবহার করব, হ্যাড ব্যাটার। হ্যাড ব্যাটার। দেখো এই যে মিট ভার্ব B1, যেহেতু অলরেডি ভার্বের পরেই খালি ঘরের পরে কিন্তু একটা ভার্ব আছে, সে ভার্ব হচ্ছে B1। এখানে কিন্তু অলরেডি দেন নাই, যদি দেন থাকতো তাহলে আমরা অবশ্যই কী ব্যবহার করতাম, উড রেদার। যেহেতু এখানে দেন নাই, এই জন্য আমরা অবশ্যই এখানে কী ব্যবহার করবো, হ্যাড ব্যাটার। তারপরে দেখো ইট ইজ রেইনিং আউটসাইড, মানে বাইরে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ইউ ড্যাশ টেক অ্যান্ড আমব্রেলা, তোমার অবশ্যই কি নেওয়া উচিত, ছাতাটা নেওয়া উচিত। তাহলে একটা ছাতা নেওয়া উচিত, তাহলে নেওয়া উচিত অর্থে আমরা অবশ্যই কী ব্যবহার করবো, হ্যাড ব্যাটার। নেক্সট দেখো আজকের সর্বশেষ যে 10টা টপিকস বলছি তোমাদের সাথে শেয়ার করব, সেই 10টা টপিকের সর্বশেষ 10টা রুলের সর্বশেষ রুলটা, সেটা হচ্ছে দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো সেটা হচ্ছে যেন, যেটাকে আমরা পণ্ডিত অর্থে ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে সম্ভাব্য ব্যাখ্যা দিতে। এই যে এটার অর্থ হচ্ছে যেন, তাহলে কোনো কিছু সম্পর্কে সম্ভাব্য ব্যাখ্যা, যে আসলে সে কেমন হতে পারে, যে অনেক সময় সে এমন ভাব ধরে আমরা একটা ব্যাখ্যা দিই, অনেক সম্পর্কে একটা ধারণা দিই। তাহলে কোনো কিছু সম্পর্কে সম্ভাব্য ব্যাখ্যা দিতে ব্যবহৃত হয়, যা সঠিক নাও হতে পারে। আমরা যে ধারণাটা দিই, যে ব্যাখ্যাটা দিই, সেটা সঠিক নাও হতে পারে। তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে দেখো একটা রুল আছে, প্রেজেন্ট ইনডিফিনিটের পরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসবে এবং পরের যে বাক্যটা থাকবে সেটা ফার্স্ট ইনডিফিনিট। কখনো কখনো বি ভার্ব থাকলে অয়ার হয়, বি ভার্ব থাকলে কী হবে, অয়ার। বাকি যে কোনো ভার্ব থাকবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরের বাক্যটা হবে ফার্স্ট ইনডিফিনিট এবং মাঝখানে থাকবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তোমাদের যে ওয়ার্ড এবং ফ্রেজের ভিতরে যে বক্সটা দেওয়া থাকবে সেখানে দুইটার একটা দেওয়া থাকবে। তারপর দেখো ফার্স্ট ইনডিফিনিট হলে পরের বাক্যটা হবে ফার্স্ট পারফেক্ট এবং এর মাঝখানে হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। দেখো শি টক্স ড্যাশ শি নিউ এভরিথিং। এখন দেখো এই যে প্রথম যে সেন্টেন্সটা দেখা হচ্ছে শি টক্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে শি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের শেষে কী হয়েছে, অ্যাজ বাই এস। পরের যে বাক্যটা দেওয়া আছে শি নিউ এভরিথিং, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মে দেওয়া আছে, ঠিক আছে। শি নিউ কি এভরিথিং, সেটা ফার্স্ট ফর্মে দেওয়া আছে। এই ফার্স্ট ফর্মে নোয়ের ফার্স্ট ফর্ম কি নিউ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট পরেরটা, তাহলে এর মাঝখানে অবশ্যই বলছে শি টক্স শি ড্যাশ নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে মনে হয় যেন সে সব কিছুই জানে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী বলবো, শি টক্স শি যে অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। তারপরে দেখো হি টক্স ড্যাশ হি অয়ার অল ইন অল, সে এমনভাবে কথা বলে মানে যেন সে সব কিছু। তাহলে দেখো এই যে বি ভার্ব থাকলে অয়ার বসছে, এটা কিন্তু ফার্স্ট আছে, তাহলে বি ভার্বের এই যে ওয়াজ অয়ার, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। এখানেও অবশ্যই তাহলে আমরা কী ব্যবহার করতে হবে আমাদেরকে, অ্যাজ ইফ। তাহলে হি টক্স, দেখো ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট। পরের যে সেন্টেন্সটা যে এক্সাম্পলটা দেখো, হি টোল্ড, এই যে টেলের ফার্স্ট ফর্ম কি টোল্ড, তাহলে এটা কি ফার্স্ট, তাহলে ফার্স্ট ইনডিফিনিট আমরা বলছি। দেখো ফার্স্ট ইনডিফিনিট হলে পরের বাক্যটা হবে ফার্স্ট পারফেক্ট, পরের বাক্যটা ফার্স্ট পারফেক্ট আছে কি না একটু দেখো। হি হ্যাড নোন এভরিথিং, অর্থাৎ হি টোল্ড দ্য ম্যাটার, সে ব্যাপারটা এমনভাবে বললো মনে হয় যেন সে সব কিছুই কি জানতো। তাহলে এখন দেখো হি হ্যাড নোন এভরিথিং, তাহলে
মানে সে সব কিছু জানে, তাহলে আমরা এখানে অবশ্যই কী করব, অর্থাৎ আমাদের বাক্যটা কিন্তু ওভাবে দেওয়া থাকবে, দুইভাবে দেওয়া থাকে, যেভাবে থাকুক না কেন, প্রেজেন্টে থাকুক ফার্স্টে থাকুক, আমরা সেখানে অবশ্যই কী ব্যবহার করব, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করব। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো যে 10টা রুল তোমাদেরকে করিয়েছি। আশা করি এখান থেকে তোমরা যারা এর আগে কখনো আমাদের ক্লাস করোনি বা যারা নতুন আছো বা যারা আমাদের এই ইয়াতে কোচিংয়ের বাইরেও আছো, তারা আশা করি এই ক্লাসটা দেখে তোমাদেরকে অবশ্যই নেক্সট টাইম আমার মনে হয় না যে তোমাদেরকে আর অন্য কারো কাছে শরণাপন্ন হতে হবে। আশা করি আমরা সেই টপিক্স, আমাদের প্রত্যেকটা টপিক্স কিন্তু আমি এই তোমাদের জন্য সেভাবে সাজিয়েছি। তো যাই হোক, আজকে এতটুকুই। পরবর্তীতে তোমাদের বাকি যে রুলগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।